সকল প্রশংসা এবং সকল গুণগান সেই আল্লাহ তাআলার জন্য, যিনি পবিত্র এই রমাজান মাসে দীর্ঘ এক সপ্তাহ পর আবারও আমাদেরকে এই জুমার দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর পরেই দুরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ওপরে। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত জুমার খুতবায় আমার বিষয়বস্তু হচ্ছে সময়ের পুঁজিবাদী ধারণা এবং তার ক্ষতিসমূহ ও ইসলামে সময় ব্যবস্থাপনা। সম্মানিত উপস্থিতি, এখানে প্রথমে একটা জিনিস আমাদের বোঝার আছে, সেটি হচ্ছে যে আপনি কোন জিনিসকে কোন রূপে মানুষের সামনে প্রকাশ করতে পারছেন সেইটার উপরে মূলত মানুষের অ্যাকশন নির্ভর করে। একটা সাধারণ ঘটনা, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া যদি সেই ঘটনাটাকে বিশাল আকারে প্রকাশ করে, তখন মানুষের সেই ঘটনার প্রেক্ষিতে অ্যাকশন একরকম হয়। আর একটা বিশাল ঘটনা, সেটাকে যদি মেইন স্ট্রিমের মিডিয়াগুলো ছোট আকারে আপনার সামনে পরিচিত করায়, তাহলে আপনার অ্যাকশন ঠিক ওই ছোটকে কেন্দ্র করেই হয়। যেমন আমি আরও কাছের উদাহরণ দিয়ে বোঝাই। যখন ধরেন পাশ্চাত্য বিশ্ব চেয়েছে যে আমরা সন্ত্রাসী বলতে চোখ বন্ধ করলে কিরকম চেহারা দেখতে পাবো, মানে যখন সন্ত্রাসী এই শব্দটা উচ্চারণ করা হবে, তখন একজন মানুষ তার কল্পনায় কেমন চেহারা দেখতে পাবে, এটা পাশ্চাত্য বিশ্ব নির্ধারণ করে দিয়েছে। সেইটা কি, যে একজন মানুষ যখন সন্ত্রাসী শব্দটা শুনবে, চোখ বন্ধ করবে এবং তার চেহারাটা কল্পনা করবে, তখন সে দেখবে যে মাথায় লাগানো কালো অথবা সাদা পাগড়ি, যার মুখে দাঁড়িয়ে আছে এবং মাথায় টুপি আছে। তো একটা রূপ মানুষের সামনে পরিচিত করিয়ে দেওয়া হয়েছে, তখন মানুষ ওইটাকেই ওই জিনিসের রূপ মনে করা শুরু করেছে। যেমন ধরেন আমাদের সমাজে আমরা রাজাকারের রূপ কল্পনা করতে কি কল্পনা করি? সবাই আমরা রাজাকারের রূপ কল্পনা করতে এইটাই কল্পনা করি যে রাজাকার মানে যার মুখে দাঁড়িয়ে আছে এবং মাথায় টুপি আছে। রাজাকার এর বাইরে আর অন্য কেউ নয়। মানে এখানে দাড়ি চাষা মানুষ কোনোদিন রাজাকার হতে পারে, এটা আমাদের কল্পনাতেও আসে না কোনো সময়। তো আমাদেরকে এই রূপের সাথে পরিচয় করানো হয়েছে। তো এই পরিচিত করানোটাই হচ্ছে সফলতা। যে যেভাবে যে জিনিসকে পরিচিত করাতে পারবে সেটা তার বিজনেস আইডিয়া, এবং সেইখান থেকে সে তার উদ্দেশ্য অর্জন করতে পারবে। যেমন ধরেন, যদিও সমসাময়িক বিষয়ে সরাসরি এইভাবে কথা বলা উচিত না, তারপর আমাদের উপদেষ্টাদের মধ্যে একজন ছিলেন আসিফ মাহমুদ। মেইন স্ট্রিম মিডিয়া তাকে কি হিসেবে দেখানোর চেষ্টা করেছে? একটা গুন্ডা, একটা ডাকাত, যে কোটি কোটি টাকা লোপাট করেছে। আমরা তখন তার ওই চেহারাটাই দেখেছি, কিন্তু দেখা গেল যে সে কিছুদিন আগে তার পুরো পরিবারের ব্যাংক স্টেটমেন্ট জনগণের সামনে প্রকাশ করে দিয়েছে। তো আপনাকে একটা রূপ দেখানো হচ্ছিল যেটা আসলে বাস্তব রূপ নয়। ঠিক ওই রকম আপনারা দেখবেন কোনো এক দাড়িওয়ালা ব্যক্তির, যে সচিবালয়ে অনেক ঘোরাফেরা করত, তার বিষয়ে কি বলা হয়েছিল? যে সে 400 কোটি টাকার মতো লোপাট করেছে। তো যখনই আপনি চোখ বন্ধ করতেন, তখনই আপনি কল্পনা করতেন যে ওই লোকটার চেহারা, যখনই আপনি কল্পনা করতেন তখনই আপনি ভাবতেন যে এর প্রথম বৈশিষ্ট্য কি? এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে চোর। তো পুরো পাশ্চাত্য বিশ্ব সকল কিছুর নিজস্ব রূপ দাঁড় করায়, সকল কিছুর তাদের চিন্তাধারার সাথে মিল খাবে, এবং তারা আপনাকে পূর্ণরূপে দাস বানাতে পারবে। এই রকম চেহারাগুলো মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করে। তো ঠিক এই চিন্তাধারা থেকেই, যেহেতু তারা সকল কিছুর নিজস্ব রূপ দাঁড় করিয়েছে, তাদের কাছে মানবতার একটা নিজস্ব রূপ আছে। আমি আপনি যতই মানবিক হই না কেন, আমি আপনি মানবিক না। যদি আফগানিস্তানের লোকেরা নিজেদেরকে হেফাজতের জন্য যুদ্ধ করে, তাহলে সেইটা সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী কার্যক্রম। আর যদি ইসরায়েল 1000 বম গাজায় মেরে নিজের একটা মিসাইল আটকানোর চেষ্টা করে, সেটা হচ্ছে আত্মরক্ষা করা। আপনি হাজার হাজার কোটি টাকা ডোনেশন করছেন, এটা আপনার কাছে মানবিকতা না। কিন্তু তার বিপরীতে ধরেন বিল গেটসের মতো একজন ব্যক্তি যখন কোনো একটা সংস্থায় গিয়ে
10 কোটি বা 100 কোটি টাকা ডোনেশন করছে, তখন তাকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মানবতাবাদী। তো পাশ্চাত্য যখন যে জিনিসের যে রকম আকৃতি দাঁড় করাতে চেয়েছে, আমরা তখন সেই জিনিসকে সেই আকৃতিতেই চিনেছি। তো তারা যে জিনিসগুলোর আকৃতি পরিবর্তন করার চেষ্টা করেছে, তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটার আকৃতি তারা পরিবর্তন করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে সময়। সময় বলতে আমি যদি বলি যে গ্রিক সময়ে, মানে গ্রিক সভ্যতার যুগে সময়কে তারা চিনত একটি মহাজাগতিক বিষয় হিসেবে, যেটা মানুষের ধরা ছোঁয়ার বাইরে। যেমনটি প্লেটো তার বইয়ের মধ্যে টাইমিয়াসের মধ্যে উনি এই ধারণাটা দেওয়ার চেষ্টা করেছেন যে সময় হচ্ছে চিরন্তন একটি চলমান প্রতিচ্ছবি, এবং এটি একটি সম্পূর্ণ মহাজাগতিক বিষয়, মানুষের ধারণার বাইরের বিষয়। মূলত মানুষ সময়কে এরকমই কল্পনা করত। কিন্তু যখন 1765 সালে জোসেফ প্রিস্টলি তার এ চার্ট অফ বায়োগ্রাফি একটা বই লিখলেন, এবং ওই বইয়ে উনি সময়ের একটা সম্পূর্ণ নতুন ধারণা দিলেন। সেই ধারণাটা কি? সেই ধারণা হচ্ছে উনি পুরো ইতিহাসকে একটা রৈখিক টাইম লাইনের ওপরে স্থাপন করলেন। মানে 1765 সালের আগে মানুষ মনে করত যে সময় একটা ঘূর্ণায়মান প্রক্রিয়া, এখানে আমি যা করছি তার আমি প্রতিদান পাবো, এবং এখন যা ঘটছে সেইটা আবার সামনে ঘটবে, মানে ক্রমান্বয়ে ঘটতে থাকবে। কিন্তু এই ধারণাটা পরিবর্তন হয়ে যায় পাশ্চাত্য বিশ্বে 1765 সালে এসে। তারা মনে করে যে সময় হচ্ছে এটা চলমান আছে, চলতে থাকবে, যেটা চলে গেছে সেটা আর কোনোদিন ফিরে আসবে না। মানে ধরেন 2000 সাল, সেটা চলে গেছে, তারপরে আসছে 1 সাল, 2 সাল, 3 সাল, তারপরে আমরা এখন আছি 26 সালে। 26 সাল গত হয়ে যাবে, এখানে আসবে 27 সাল। তো সময় গত হয়ে যেতে থাকে, এর কোনো পুনরাবৃত্তি নাই। এবং এই সময়ের মধ্যে মানুষ যা কাজ করে সেই কাজেরও কোনো পুনরাবৃত্তি নাই। মানে আজকের এই দিনটাই শুধু তোমার, তুমি এখানে যা করতেছ শুধু এই সময়টুকুর জন্যই সেটা তোমার। এইটার তুমি ভবিষ্যতে কোনো প্রতিদান পাবা না, এইটার কোনো প্রতিফলনও তোমার কাছে কোনো সময় ফিরে আসবে না। তখন মানুষ কি মনে করা শুরু করলো? তখন মানুষ মনে করা শুরু করলো যে সময়কে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে হবে। তখন এক শ্রেণীর মানুষ মনে করলো যে আমাকে সময় ব্যবহার করে কোটি কোটি টাকা উপার্জন করতে হবে, আর আরেক শ্রেণীর মানুষ মনে করলো যে আমার সময় তো আর ফিরে আসবে না, তাহলে এই সময়কে আমাকে পূর্ণরূপে কি করতে হবে? এনজয় করতে হবে, আনন্দ করতে হবে। তো এই ধারণাটা কোথায় থেকে তৈরি হয়েছে? এই ধারণাটা আরো মজবুত আকারে তৈরি হয়েছে যখন 1748 সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তার একটা বিখ্যাত বক্তব্য, অ্যাডভাইস টু এ ইয়ং ম্যান টু এ ইয়ং ট্রেডসম্যান, 1748 সালে উনি যখন বক্তব্য দেন ইয়ং ম্যানদেরকে উদ্দেশ্য করে, তখন উনি এখানে একটা বাক্য উচ্চারণ করেন, রিমেম্বার দ্যাট টাইম ইজ মানি। স্মরণে রাখো যে সময় মানেই হচ্ছে টাকা। এই জায়গাতে মূলত সময়ের বলা যেতে পারে যে শিল্প বিপ্লবের পরে 1800 শতকের সময়ে মানুষের সময় কেন্দ্রিক ধারণাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। তখন মানুষ সময় বলতে শুধু দুইটা জিনিস বোঝে, যে সময় যেহেতু চলে যাবে এবং আর কোনো দিন ফিরে আসবে না, এবং এখানে কোনো সেকেন্ড লাইফ বলে আর কোনো কিছু তৈরি হবে না, সুতরাং সময়কে তুমি ইচ্ছা মতো ব্যবহার করো। আর এখানে আর একটা কথা ফুটে ওঠে, যেটা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছেন, যে টাইম ইজ মানি, মানে সময় হচ্ছে টাকা উপার্জন করার জন্য। এখানে প্রতি ন্যানো সেকেন্ডে তোমাকে টাকা উপার্জন করতে হবে। তুমি যদি প্রতি সেকেন্ডে টাকা উপার্জন করতে না পারো, তাহলে তুমি আসলে সময়কে কাজে লাগালা না। মূলত এটাই হচ্ছে সময়ের পুঁজিবাদী ধারণা। এবং বর্তমান সময়ে যত ফিতনা এবং ফাসাদ তৈরি হচ্ছে সমাজে, সবগুলো মূলত সময়ের এই পুঁজিবাদী ধারণার উপরেই। এখানে যে ব্যক্তি কোটি কোটি টাকা ইনকাম করছেন, উনি ভাবছেন যে আমার এই সময়টা কোটি কোটি টাকা ইনকাম করার জন্য, এবং যিনি সময়ের অপচয় করছেন অথবা সময়কে খারাপ কাজে ব্যবহার করছেন, উনি মনে করছেন যে আমাকে যেভাবেই হোক না কেন সময়টাকে উপভোগ্য বানাতে হবে, তাতে যদি অন্য কেউ কষ্টও পায় সেটা আমার দেখার বিষয় না। এবং বর্তমান পৃথিবীর যেটা সবচেয়ে বড় ব্যবসা, সেই ব্যবসা হচ্ছে সময় কেন্দ্রিক ব্যবসা। সারা পৃথিবীর এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যে ব্যবসা, এই পুরো ব্যবসাটাই হচ্ছে সময়ের ব্যবসা। গুগল বলেন,
মেটা বা ফেসবুকের কথা বলেন, বা টিকটকের কথা বলেন, বা ইউটিউবের কথা বলেন, অথবা স্ন্যাপচ্যাটের কথা বলেন না কেন, অথবা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের কথা বলেন না কেন, এগুলো সব মানুষের সময়কে নিয়ে ব্যবসা করে। তারা মানুষের সময়ের কেনা বেচা করে। এটাই বর্তমান পৃথিবীর সময় কেন্দ্রিক ধারণা, যে আমাকে সময়কে নিয়ে ব্যবসা করতে হবে। যেমন তারা সময়কে নিয়ে আসলে কিভাবে ব্যবসা করেছে, তারা তাদের সময় নিয়ে ব্যবসা করার মূল যে মাধ্যম, সেই মাধ্যমটা হচ্ছে যে একটা গুগল কি চায়, গুগল চায় যে আপনি সবচেয়ে বেশি তাকে স্ক্রল করেন এবং সেখানে সবচেয়ে বেশি সময় আপনি ব্যয় করেন। ইউটিউব কি চায় যে আপনি সেখানে সবচেয়ে বেশি ভিডিও দেখেন। ফেসবুক কি চায় আপনি সেখানে সবচেয়ে বেশি স্ক্রল করেন। টিকটক কি চায় যে সেখানে আপনি ছোট ভিডিও ছাড়েন এবং লক্ষ লক্ষ ভিডিও প্রতি সেকেন্ডে সেখানে আপলোড হচ্ছে। সব ভিডিওর সীমা হচ্ছে 60 সেকেন্ডেরও কম। মানে যত শর্ট ভিডিও তৈরি করা যায়, পৃথিবী এখন লং ভিডিওর দিকে না, ছোট ছোট ভিডিওর দিকে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ কি করছে, নতুন নতুন ফিচার নিয়ে আসছে যেন আপনি দীর্ঘ সময় আপনার বান্ধবীর সাথে, আপনার প্রেমিকার সাথে, অথবা আপনার ফ্রেন্ডদের সাথে আপনি যেন চ্যাটে লিপ্ত থাকতে পারেন। এই যে গেমিং যে অ্যাপসগুলো এবং যে সাইটগুলো, তাদের কাজ কি? তারা মূলত ব্যবসা করতেছে, কোটি কোটি টাকা ইনকাম করতেছে। কিভাবে কোটি টাকা ইনকাম করছে? যখন আমাদের ছেলেরা একটা গেমের পেছনে শত শত মিনিট সময় ব্যয় করছে, পাবজি, ফ্রি ফায়ার, এই খেলাগুলোর পেছনে, তখন মূলত তারা ওই সময় থেকে টাকা ইনকাম করছে। এটা হচ্ছে পুঁজিবাদী সময় ব্যবস্থাপনার ডিজিটাল রূপ। এবং এইখানে যেন মানুষ এই জিনিসগুলোকে ব্যবহার করে তাদের মতো করে, এই জন্য তারা সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পরিকল্পনা এবং সিস্টেম তারা নিজেদের মতো করে আপলোড করেছে। সেই সূক্ষ্ম চিন্তাগুলো কি? সেই সূক্ষ্ম চিন্তাগুলোর মধ্যে সবচেয়ে বড় চিন্তা হচ্ছে, নেটফ্লিক্সে একটা বিখ্যাত ডকুমেন্টারি ছিল, দ্য সোশ্যাল ডিলেইমা। ওই সোশ্যাল ডিলেইমা, ওই ডকুমেন্টারির মধ্যে সিলিকন ভ্যালির সাবেক প্রকৌশলীরা এটা স্বীকার করেছেন যে বর্তমান যে সোশ্যাল নেটওয়ার্কগুলো আছে, এগুলো মূলত অ্যালগোরিদম নির্ভরশীল। অ্যালগোরিদম নির্ভরশীল মানে এরা যাচাই করে যে একজন মানুষ কি চিন্তা ভাবনা করছে, একজন মানুষ কি ভাবছে, কি দেখতে পছন্দ করছে, তার আকর্ষণ কোন দিকে, ওইটা আমাদের হাতে থাকা ডিভাইসগুলো যাচাই বাছাই করে। এবং যাচাই বাছাই করার পরে অ্যালগোরিদমগুলো ওই ধরনের জিনিস আমাদের কাছে পাঠাতে শুরু করে। এবং এটা শুধু আমরা যখন সার্চ করি তখন পাঠাই, বিষয়টা এরকম না, বরং আমরা কি ভাবতে পারি এবং কি ভাবছি সেটাও তারা অনুমান করার চেষ্টা করে। তখন এখানে একজন বিখ্যাত গবেষক, উনি হার্ভার্ড বিজনেস স্কুলের এমিরাটস অধ্যাপক শোসানা জুবোফ, উনি এই সিস্টেমটাকে, মানে অ্যালগোরিদম নির্ধারণের এই প্রক্রিয়াটাকে উনি একটা সুন্দর নাম দিয়েছিলেন। উনি নাম দিয়েছিলেন যে নজরদারি পুঁজিবাদ। মানে এই পুরো পুঁজিবাদটা নজরদারির উপর নির্ভরশীল। মানে এখন যদি আমি বলি যে আমাদের সবাইকে নজরদারির মধ্যে রাখা হয়েছে, শুনতে খারাপ দেখাবে, শুনতে খারাপ লাগবে। নজরদারি মানে কি? আপনার পেছনে গোয়েন্দাগিরি করা হচ্ছে, মানে আপনাকে দেখা হচ্ছে যে আপনি কি করছেন। তো গোয়েন্দাগিরি করাটা আমাদের কাছে নেগেটিভ ওয়ার্ড এবং নেগেটিভ কাজ। এই জন্য তারা এই শব্দটাকে পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে। তারা কি বলছে যে ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম। কিসের অ্যালগোরিদম সিস্টেম? এটা কোনো অ্যালগোরিদম সিস্টেম না, এটা হচ্ছে গোয়েন্দাগিরি করা, অবৈধ গোয়েন্দাগিরি করা মানুষের উপরে। তারা এই অবৈধ গোয়েন্দাগিরির মাধ্যমে আমাদের সময়গুলোকে নিজেদের আয়ত্তে রেখেছে এবং নিজেদের ইচ্ছা মতো ব্যয় করাচ্ছে। এবং এই যে আমরা বলি যে আমাদের ফেসবুকে দুই ধরনের স্ক্রলিং সিস্টেম আছে। একটা হচ্ছে আমরা নিচের দিক থেকে উপরের দিকে যেতে থাকি, মানে স্ক্রিনটাকে নিচ থেকে উপরের দিকে দিই, এটা একটা সিস্টেম। আর একটা হচ্ছে যখন দেওয়া শেষ হয়ে যায় এবং মোটামুটি একটা পর্যায়ে দাঁড়ায় থাকে, তখন নতুন সংবাদ নিয়ে আসার জন্য আমরা উপর থেকে স্ক্রিনটাকে নিচের দিকে টান দিই। তখন নতুন সংবাদ কোনো আসলো কিনা সেটা আমাদের সামনে আসে। এটাকে বলা হয় পুল টু রিফ্রেশ। আর নিচ থেকে উপরের দিকে যেটা আমরা দিই সেটাকে বলা হয় ইনফিনিট স্ক্রল। এই যে দুইটা স্ক্রলিং সিস্টেম, আপনার মাথায় কোনো সময় প্রশ্ন আসেনি যে কেন নতুন নিউজ দেখতে চাইলে আমার পেজটাকে উপরের থেকে নিচের দিকে টানলে নতুন সংবাদগুলো আসে, আর পুরনো সংবাদগুলো আমাকে দেখতে হলে নিচের দিক থেকে উপরের দিকে যেতে হয়, মানে স্ক্রিনটাকে নিচ থেকে উপরের দিকে ঠেলতে হয়? কেন এইরকম সিস্টেম করা হলো?
কেন ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে এরকম কেন সিস্টেম করা হলো না? তো এই রকম সিস্টেমের পেছনেও উদ্দেশ্য আছে। এখানে একজন বিখ্যাত গবেষক উনি একটা কথা উল্লেখ করেছেন। উনি হচ্ছেন গুগলের সাবেক ডিজাইন অ্যাসিস্ট, ওনার এবং সেন্টার ফর হিউম্যান টেকনোলজির উনি সহ প্রতিষ্ঠাতা। ওনার নাম হচ্ছেন ট্রিস্টান হ্যারিস। উনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য ক্যাসিনোর স্লট মেশিন সিস্টেমকে ব্যবহার করে। ক্যাসিনোর স্লট মেশিন সিস্টেম কি? ক্যাসিনোর স্লট মেশিন সিস্টেম হচ্ছে, যখন আপনারা হয়তো মোবাইলে বা অনেক সময় ভিডিওতে ক্যাসিনো সিস্টেমটা দেখেছেন, যে ক্যাসিনো হচ্ছে একটা টেবিলের মতো থাকে যেটাকে ঘোরানো হয় এবং যেখানে গিয়ে পয়েন্ট আটকে যাবে সেই জায়গার ওপর ভিত্তি করে মূলত কে কত টাকা পাবে সেটা নির্ধারণ হবে। তো স্লট মেশিনে এই যে ক্যাসিনোর এই যে ঘূর্ণায়মান প্রক্রিয়া, মানে একটা টেবিল ঘোরে, যার বেশি সংখ্যা হবে সে বেশি টাকা পাবে, যার কাছে কম সংখ্যা যাবে, হয়তো জিরো গেল, এটা সিস্টেম আছে যে জিরো গেলে সে কোনো টাকাই পাবে না। হয়তো তার কাছে যদি 100 যায় তাহলে সে হয়তো $100 অথবা 100 কোটি অথবা 100,000 বা 100 লাখ টাকা পাবে, এরকম একটা ধারণা আছে ক্যাসিনোর সিস্টেমে। তো মানুষ আসলে ক্যাসিনো খেলে কেন? ক্যাসিনো খেলে এই জন্য যে তার মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে আচ্ছা, সে তো, আমি যদি এইবার খেলি হয়তো আমার লাক যদি ঠিক থাকে তাহলে আমি 1 কোটি টাকাও পেয়ে যেতে পারি। মানে সে জানে না কত টাকা পাবে, অজানা। তো মানুষের অজানার প্রতি একটা আগ্রহ থাকে। এটাকে বিজ্ঞানের ভাষায়, মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় নোভেলটি বায়াস। মানে মানুষ সবসময় অজানা জিনিসকে জানতে পছন্দ করে, দেখতে চায় যে এরপরে কি আছে। যেমন ধরেন, যখন এইখানে সর্বপ্রথম MP3 এসেছিল আমাদের সামনে, তখন MP3-তে হাজার হাজার গান লোড করা যেত। মানুষ MP3-তে সেই হাজার হাজার গান লোড করে সেই গান শুনতো। কিন্তু MP3-র পরে যখন রেডিও চলে আসলো, কাছাকাছি সিস্টেম, কিন্তু তখন মানুষ MP3 ছেড়ে দিয়ে রেডিওর দিকে ঝুঁকলো। কেন রেডিওর দিকে ঝুঁকলো? MP3-তেও তো কোটি কোটি গান লোড করা যাবে। তারপরেও কেন মানুষ MP3 ছেড়ে দিয়ে রেডিওর দিকে গেল? জাস্ট নভেলটি বায়াসের কারণে, মানে অজানার প্রতি আগ্রহের কারণে। মানে আমি যে এখন রেডিওতে গান চালু করে দিলাম, এই গানের পরের গানটা কি হবে? ভালো হতে পারে হয়তো, তারপরের গানটা কি হতে পারে? ভালো হতে পারে হয়তো, মজাদার হতে পারে হয়তো, আনন্দদায়ক হতে পারে হয়তো। এইরকম অজানার প্রতি যে আগ্রহ, এই আগ্রহটাই হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়ার মূল সিস্টেম। এই যে আমরা যখন ফেসবুকে স্ক্রল করি নিচের থেকে উপর দিকে, তখন তো আমরা জানি না যে নিচে কি আসবে। যেমন ধরেন, এখন ইরান এবং আমেরিকার যুদ্ধ চলছে, তখন আমরা স্ক্রল করি, আচ্ছা ইরান এবং আমেরিকার পরের নিউজ কি? একই রকম নিউজ আসতেছে, কিন্তু আপনি জানেন যে 1 ঘন্টার মধ্যে নতুন কোনো আপডেট হবে না, হয়তো 4-5 ঘন্টাতেও নতুন কোনো আপডেট আসবে না, কিন্তু আপনি প্রতি সেকেন্ডে স্ক্রল করতেছেন দেখার জন্য, আচ্ছা কি হলো, এরপরে কি, এরপরে নতুন কোনো ভিডিও আসছে কি, ইরান যুদ্ধে ইরানের নতুন কোনো বোমা ফেললো কিনা, আচ্ছা সেটার কি হলো, ইরান ইসরায়েলের ওপর নতুন কোনো বোমা ফেললো কিনা, সেটার কোনো ভিডিও আসতেছে কিনা। এরকম নতুন নতুন কাহিনী এখানে ঘুরতে থাকে। আর নতুন নতুন কাহিনীর প্রতি জানার আমাদের যে আগ্রহ, এই জানার আগ্রহটা এবং অজানার প্রতি আমাদের যে নেশা আছে, সেই নেশাটাই মূলত আমাদেরকে সোশ্যাল মিডিয়ার সাথে ধরে রাখে। এবং এখানে সবচেয়ে যে ভয়ঙ্কর বিষয়, যারা আমাদের সময়কে নিয়ে ব্যবসা করেছেন, এখানে গুগল তার জাস্ট একটা গবেষণার মাধ্যমে প্রায় $200 মিলিয়ন ইনকাম করেছিল। সেই গবেষণাটা কি ছিল? সেই গবেষণাটা ছিল 41 শেডস অফ ব্লু এক্সপেরিমেন্টস। মানে নীলের 41টা কালার হয়, মানে নীল রঙের 41টা কালার হয়। ধরেন গাঢ় নীল, পাতলা নীল, লাইট নীল, ডিপ নীল, এরকম 41টা কালার হয়। তখন তারা এই 41টা কালারকেই গুগলের নোটিফিকেশনে সেট করে দেয় এবং দেখে যে মানুষ কোন ধরনের কালারে বেশি সুইচ করতেছে, বেশি ক্লিক করতেছে। তো জাস্ট এই সঠিক কালার নির্ধারণ করার মাধ্যমে তারা মাত্র অল্প সময়ের ব্যবধানে প্রায় $200 মিলিয়ন বেশি ইনকাম করেছিল। এই জন্য দেখবেন যে পৃথিবীর নোটিফিকেশন সিস্টেমগুলো সবার লাল। এই জন্য আপনি দেখবেন যে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এদের সবার কালার একই রকম। গুগল আর ইউটিউবের কালার অনেকটা কাছাকাছি। এই কালারগুলো এমনি এমনি হয় নাই, এই কালারগুলো দীর্ঘ গবেষণার মাধ্যমে বাছাই করা হয়েছে, চয়ন করা হয়েছে শুধু এই জন্য যে আপনার সময়টা যেন, আপনার মূল্যবান সময়টা যেন ওই গুগলের পেছনে, ওই ইউটিউবের পেছনে, ওই ফেসবুকের পেছনে ব্যয় হয়।
এবং ফেসবুকের যে স্ক্রলিং সিস্টেম, এই স্ক্রলিং সিস্টেমটাও এমনি কোনো, সর্বপ্রথমে এই স্ক্রলিং সিস্টেমটা এনেছিল ফেসবুক, যেটা এখন ইউটিউব ফলো করে, যেটা এখন অন্য আরও সকল টিকটক সহ আরও যে সকল সোশ্যাল সিস্টেম আছে তারাও ফলো করে। এই স্ক্রলিং সিস্টেমটা এমনি এমনি আসে নাই। পৃথিবীর সবচেয়ে অভিজ্ঞ মানুষেরা, আবার বলি, পৃথিবীর সবচেয়ে অভিজ্ঞ এবং ট্যালেন্টেড মানুষেরা সবচেয়ে বেশি পরিমাণ টাকা নিয়ে শুধু এটাই চিন্তা ভাবনা করছে যে আপনার সময়কে কিভাবে সোশ্যাল মিডিয়ার পিছনে ব্যয় করা যায়। এবং পৃথিবীর সবচেয়ে বড় জায়ান্ট টেক কোম্পানিগুলো তাদের মূল ইনভেস্টমেন্ট এই জন্যই করছে যে কিভাবে আপনাকে এবং আপনার সময়কে তারা নিজেদের কন্ট্রোলে এবং নিজেদের আয়ত্তে রেখে ব্যয় করাতে পারে এবং সেখান থেকে তারা টাকা ইনকাম করতে পারে। গুগল যদি 1000 কোটি টাকার কোম্পানি হয়, তাহলে এই 1000 কোটি টাকার কোম্পানি শুধু আপনার সময়ের উপরে। ইউটিউব যদি কোটি কোটি ডলারের কোম্পানি হয়ে থাকে, তাহলে ইউটিউব কোটি কোটি ডলারের কোম্পানি হয়েছে শুধুমাত্র আমার এবং আপনার সময়কে নিয়ন্ত্রণ করে। ফেসবুক যদি আজকে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হয়ে থাকে, তাহলে তারা এত বড় কোম্পানি হয়েছেই আপনার সময় চুরি করার মাধ্যমে এবং আপনার জিন্দেগির প্রতি এবং আপনার জীবনের প্রতি অবৈধ নজরদারির মাধ্যমে। তো এই যে সময়কে নিজেদের ইচ্ছামতো কন্ট্রোলে নিয়ে আসতে হবে এবং সময়কে কাজে লাগানোর জন্য অবৈধ নজরদারিও করা যাবে, এই জিনিসটা তৈরি হয়েছে মূলত সময়ের পুঁজিবাদী ধারণা। এবং এখানে যে জায়ান্ট যে কোম্পানিগুলো, এই জায়ান্ট কোম্পানিগুলো মূলত 3টে জিনিসের উপরে নির্ভরশীল। এদের ব্যবসা নির্ভরশীল কি? এঙ্গেজমেন্ট গোলের উপরে, মানে একজন ব্যক্তি কতক্ষণ স্ক্রিনের সাথে থাকছে। দ্বিতীয় হচ্ছে যে গ্রোথ গোল, একজন ব্যক্তি তার কয়েকজন বন্ধুকে এই জিনিসগুলোর সাথে কানেক্ট করছে। যেমন ধরেন আপনি যদি ফ্রি ফায়ার খেলতে যান, টিম লাগে, সিঙ্গেলেরও খেলার অপশন আছে, কিন্তু খেলা মজাদার হয় যখন সেখানে টিম থাকে। পাবজিতেও এরকম টিম করা যায়। দেখবেন যে এমন কোনো গেম নাই যেই গেমে টিম নেওয়া যায় না, সব গেমে টিম নেওয়া যায়। এটা হচ্ছে কি? গ্রোথ গোলের জন্য, যেন এখানে সংখ্যা বৃদ্ধি পায়। এখানে দেখবেন ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করা যায়, মানে গ্রুপে আপনি একা একজন মানুষের সাথে চ্যাট করছেন, এটা একটা সিস্টেম। আর আপনি একা আপনার 20 জন বন্ধুর সাথে চ্যাট করছেন, অহেতুক চ্যাট করছেন। এটা কেন করা হয়েছে? গ্রোথ গোল, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা পর্যন্ত পৌঁছার জন্য। এবং তাদের তৃতীয় এঙ্গেজমেন্ট সিস্টেম কি? সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং গোল, মানে এখানে তারা অ্যাডভার্টাইজ করে আপনাকে এই ধরনের সোশ্যাল নেটওয়ার্কের সাথে যুক্ত রাখার জন্য। আমি যদি সংক্ষেপে এই অংশের কথাটুকু বলি, তাহলে সংক্ষেপে এই অংশের কথাটুকু যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে পুঁজিবাদী বিশ্বে যেমন এক শ্রেণীর মানুষ সময়ের পুঁজিবাদী ধারণা থেকে যে কোনো মূল্যে টাকা উপার্জন করাকে নিজেদের জন্য বৈধ মনে করেছে, ঠিক সেখানে আরেক শ্রেণীর মানুষ সময়কে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করাটাকে নিজেদের জন্য বৈধ মনে করেছে। আর উভয় শ্রেণীর বৈধতায় এখানে এক শ্রেণীর ব্যবসায়ী কোটি কোটি ডলারের মালিক হয়েছে, আর এখানে আরেক শ্রেণীর মানুষ নিজেদের সময়কে অপচয় করার মাধ্যমে ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়েছে। চাকরি থেকে বঞ্চিত হয়েছে, ব্যবসা থেকে বঞ্চিত হয়েছে, জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারেনি, পড়ালেখা ভালো হয়নি। এরকম হাজারো কেস আছে আমাদের সমাজে, যে সময়কে ইচ্ছামতো ব্যবহার করার কারণে, সময়কে ইচ্ছামতো গেম, ফেসবুক, ইউটিউব, টুইটারের পিছনে ব্যবহার করার কারণে তার পড়াশোনার যে গোল ছিল সেই গোলটা সে অর্জন করতে পারেনি। তো উভয় শ্রেণীর সময়কে নিজেদের ইচ্ছামতো বৈধ করে নেওয়ার কারণে এক শ্রেণী যেমন লাভবান হয়েছে, আরেক শ্রেণীতে সেই রকম ওই লাভবানের ভিত্তিতে ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। দ্বিতীয় যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে বর্তমান পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি সময় যে মোবাইলের পেছনে ব্যয় করছে, নিজেদের সময়কে যে সবচেয়ে বেশি মোবাইল, টিভি এবং এই জাতীয় ইলেকট্রিক্স পণ্যের পিছনে ব্যয় করছে, তার প্রমাণ হচ্ছে বর্তমান পৃথিবীর এবং বর্তমান বিশ্বের সাধারণ মানুষের মাঝ থেকে উঠে আসা রিপোর্টগুলো। আমি যদি জাস্ট একটা উদাহরণ দেই, যে 2023 এবং 24 সালে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীদের একটা পরিসংখ্যান হয়েছিল। সেই পরিসংখ্যানে দেখা গেছে যে প্রত্যেক মানুষ গড়ে নিয়মিত প্রায় 6 ঘন্টা 40 মিনিট সময় মোবাইলের পেছনে ব্যয় করে। 6 ঘন্টা 40 মিনিট সময়।
যদি 6 ঘন্টা 40 মিনিট সময় হয়, তাহলে একজন মানুষ তার পুরো জীবনের 14 বছর লাগাতার কোনো কাজই করে নাই, শুধুমাত্র মোবাইল ব্যবহার করেছে। এমন বুঝাতে পারিনি হিসাবটা। বর্তমান পৃথিবীর হিসাব অনুযায়ী বা ইন্টারনেট ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার করার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে দেখা গেছে যে একজন মানুষ সাধারণত সারাদিনে 6 ঘন্টা 40 মিনিট সময় ইন্টারনেটে, ফেসবুক অথবা মোবাইলের, আমরা যদি সহজ ভাষায় বলি, মোবাইলের পেছনে ব্যয় করে। তো 6 ঘন্টা 40 মিনিট যদি একজন মানুষ দৈনিক ব্যয় করে, তাহলে এই ব্যয়টা একজন মানুষের সারা জীবনের উপরে গুণ দিলে যে সংখ্যাটা দাঁড়াবে, সেটা হচ্ছে প্রায় 14 বছর। মানে 14 বছর আমি এবং আপনি কোনো কাজই করিনি, শুধুমাত্র মোবাইল ব্যবহার করেছি। আপনি কি এটা কল্পনা করতে পারেন? যদি আপনার এই জিনিসটা বিশ্বাস না হয় যে আমি কি 6 ঘন্টারও বেশি সময় মোবাইলে ব্যয় করি, আমাদের যে সমস্ত ইয়াং ভাইয়েরা আছে তাদেরকে আমি বলবো আপনি মোবাইলে টাইমার সেট করেন। মানে ওইখানে দেখা যায় যে একটা অ্যাপস আপনি কতক্ষণ ব্যবহার করেছেন, কতক্ষণ আপনি একটা অ্যাপস স্ক্রল করেছেন, সেটা দেখা যায়। ওই সিস্টেমও মোবাইলে আছে। আপনি ওই সিস্টেমটা চালু করেন, আপনি দেখবেন যে আপনার সময় অন্তত 4 থেকে 5 ঘন্টার উপরে গিয়ে দাঁড়িয়েছে। আপনার যদি তাও বিশ্বাস না হয়, আপনি দেখেন যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সবার আগে কোন জিনিস আপনি হাতে নিয়েছিলেন? মোবাইল। এবং যখন আপনি ঘুমানোর জন্য বিছানায় যাচ্ছিলেন, তখন আপনার হাতে সর্বশেষ কোন জিনিসটা ছিল? মোবাইল ছিল। শুধুমাত্র যে সমস্ত মানুষের, আমাদের যে সমস্ত আঙ্কেল এবং দাদারা আমাদের সময়ের বাইরে, হয়তো তাদের জন্ম 80-র আগে, তারা হয়তো মোবাইলের প্রতি আসক্ত না, বা 90-এর আগে তারা হয়তো মোবাইলের প্রতি আসক্ত না, কিন্তু 90-এর পরে যাদের জন্ম, আমাদের দৈনিক 5 থেকে 7 ঘন্টা সময় আমরা মোবাইলের পেছনে ব্যয় করি। এবং আমেরিকার একটা গবেষণা সংস্থা 2024 সালে অফকমস তাদের মিডিয়া নেশনস এবং অনলাইন নেশনসে একটা প্রতিবেদন উল্লেখ করেছিল। সেখানে তারা দেখিয়েছে যে আমেরিকান প্রাপ্তবয়স্করা গড়ে 4.5 ঘন্টা সময় মোবাইলের পেছনে ব্যয় করে, এবং শিশুরা, মানে 8 থেকে 14 বছর বয়সী শিশুরা পর্যন্ত প্রতিদিন গড়ে 3 ঘন্টা সময় মোবাইলের পেছনে ব্যয় করে। তাহলে একটা মানুষ যদি 3 ঘন্টা সময় মোবাইলের পিছনে ব্যয় করে, তাহলে এটা তার পুরো জীবনের উপরে পুরো জীবনের উপরে গুণ দিলে প্রায় 7 বছর সময় সে একাধারে মোবাইলের পেছনে ব্যয় করেছে। মানে আমার এবং আপনার জীবনের মেয়াদ যদি 60 বছর হয়, তাহলে আমরা 53 বছর অন্য কোনো কাজ করেছি, আর বাকি 7 বছর আমরা শুধুমাত্র মোবাইল ব্যবহার করেছি। আর এই মোবাইল ব্যবহারের সীমাটা যদি 6 ঘন্টারও উপরে হয়, তাহলে আমাদের জীবন যদি 60 বছর হয়, তাহলে আমরা বলতে পারি যে 46 বছর বিভিন্ন কাজে লাগিয়েছি, আর বাকি 14 বছর শুধুমাত্র মোবাইলের পেছনে ব্যয় করেছি। এইটা তো সাধারণ হিসাব। আমাদের মাঝে যারা অ্যাডিক্টেড আছেন, আমাদের মাঝে যারা মোবাইলে আসক্ত আছেন, তাদের ক্ষেত্রে হিসাবটা তো আরো ভয়ঙ্কর। সেখানে দেখা যাবে যে অর্ধেক জীবন সে মোবাইলে কাটিয়েছে, আর অর্ধেক জীবনে সে হয়তো কিছু করার চেষ্টা করেছে। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের সকল সময়কে এইভাবে মোবাইলের পিছনে ব্যয় করছি, তখন আসলে এটাতে আমাদের বিশেষ কোনো ক্ষতি আছে কিনা। এখানে যেটা সবচেয়ে বেশি ক্ষতি হয়, সেটা হচ্ছে যে পরিসংখ্যান বলছে যে একজন ব্যক্তি যখন বেশি বেশি মোবাইল ব্যবহার করে, ধরেন আপনি 7 ঘন্টা মোবাইল ব্যবহার করেছেন, এটা আপনি বুঝতে পারছেন না। আপনি ভাবছেন 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা, এটা তো ব্যাপার না, একবার 5 মিনিট একবার 10 মিনিট ব্যবহার করলাম, এতে কি সমস্যা? তো 5 মিনিট এবং 10 মিনিট ব্যবহার করায় যে সমস্যাটা হয়, সেটা হচ্ছে যে বিজ্ঞান বলছে যে একজন মানুষ যখন কোনো কাজে মনোযোগ দেন, তখন ওই কাজে পূর্ণ মনোযোগ নিয়ে আসতে তার সময় লাগে 23 মিনিট 15 সেকেন্ড। তা আপনি চিন্তা করেন যে একটা কাজে গভীর মনোযোগ নিয়ে আসতে যদি 23 মিনিট 15 সেকেন্ড সময় লাগে, তাহলে আপনি একটা কাজ একটানা করি কতক্ষণ? আমরা তো একটা কাজ একটানা 15 মিনিট করি না। আমরা তো একটা কাজ, যারা খুব বেশি পরিশ্রমী তারা হয়তো একটা কাজ একটানা আধা ঘন্টা করে। তাহলে একটা কাজ যদি আপনি একটানা আধা ঘন্টা করেন, আধা ঘন্টার পরে যদি আপনি একবার ফোন হাতে নেন, তাহলে আপনার মনোযোগ ডিস্ট্রাক্ট হয়ে গেছে। মানে পূর্ণরূপে আবার মনোযোগ ফিরাতে আপনার 23 মিনিট সময় লাগবে। আপনি হয়তো মনে করছেন যে আমি মোবাইল ছেড়ে পড়তে বসে গেছি, কিন্তু আপনার পড়া ওই লেভেলে মাথার মধ্যে ঢুকছে না, যেই লেভেলে পূর্ণ মনোযোগ থাকলে মাথার মধ্যে ঢোকার কথা ছিল।
এবং এখানে আরো যেটা হয়েছে যে আমরা যখন অতিরিক্ত মোবাইল নির্ভর হয়েছি, এবং ধরেন আমরা এখন মোবাইলে কি করি, আমাদের কবে কোন ইভেন্টস আছে সেটা আমরা মোবাইলে সেভ করে রাখি। আমাদের ছোটোখাটো বিষয়গুলো স্মরণ করার জন্য আমরা মোবাইলে রিমাইন্ডার দিই। তো এখানে একজন ডক্টর আছেন, জার্মানি স্নায়ুবিজ্ঞানী ডক্টর মানফ্রেড স্পিৎজার। উনি বলছেন যে মানুষ যখন প্রচুর পরিমাণে ডিজিটাল ডিমেনশিয়ার দ্বারা আক্রান্ত হয়, মানে ডিজিটাল জিনিসপত্রের ওপর বেশি নির্ভরশীল হয়ে যায়, তখন মানুষের স্মৃতিশক্তি কমা শুরু করে। মানে ধরেন উনি উদাহরণ দিয়েছেন এটাকে ব্যায়ামের সাথে। মানে একজন মানুষ আগে খুব ব্যায়াম করত, এখন হুট করে সে ব্যায়াম করা ছেড়ে দিয়েছে, তখন তার কোষগুলো নরম লুজ হওয়া শুরু করে এবং ধীরে ধীরে তার পুরো বডিটা ভেঙে পড়ে। তো মানুষের মস্তিষ্কও হচ্ছে ঠিক মানুষের শরীরের ওই কোষের মতো। সে যখন নিজে কোনো কিছু স্মরণ করে না, সব কিছু চ্যাট জিপিটির উপর নির্ভরশীল হয়ে যায়, সব কিছুতে সে যখন জেমিনাইয়ের উপর নির্ভরশীল হয়ে যায়, সব কিছুতে সে যখন গুগলের টু লিস্টের উপর নির্ভরশীল হয়ে যায়, সব কিছুতে সে যখন মোবাইলের রিমাইন্ডারের উপর নির্ভরশীল হয়ে যায়, তখন ধীরে ধীরে তার স্মৃতিশক্তি এবং মুখস্থ ক্ষমতা কমতে থাকে, তার অজান্তেই দুর্বল হতে থাকে। এবং এখানে আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে অতিরিক্ত মোবাইল নির্ভর হওয়ার কারণে মানুষের যে সৃজনশীলতাটা আছে, এই সৃজনশীলতাটা ব্যাপক হারে কমতে থাকে। মানুষ অসৃজনশীল হয়ে যায় অতিরিক্ত মোবাইল ব্যবহার কারণে। এবং এইখানে 2017 সালে একটা গবেষণা হয়েছিল, যেই গবেষণাটার নাম ছিল ব্রেইন ড্রেইন। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদ্রিয়ান ওয়ার্ড এবং ওনার বন্ধুরা এই গবেষণাটা চালিয়েছিলেন ব্রেইন ড্রেইন নামে। এই গবেষণায় ওনারা দেখিয়েছেন যে একজন মানুষ যখন মোবাইল ব্যবহার করে, তার সময়কে ব্যয় করে এবং সময়কে কাজে লাগিয়ে, তখনই যে শুধু তার ক্ষতি হয় বিষয়টা এরকম না, বরং মোবাইলটা যদি তার পকেটে থাকে অথবা মোবাইলটা যদি তার টেবিলেও থাকে, তখনও তার ক্ষতি হয়। কিভাবে ক্ষতি হয়? ক্ষতিটা এইভাবে হয় যে তার মাথার উপর একটা চাপ তৈরি হয় যে আমার মোবাইলে কি কোনো নোটিফিকেশন আসলো। মানে মোবাইল সে সাইলেন্ট করে রেখেছে, এই মনে করে সাইলেন্ট করে পকেটে ঢুকিয়েছে যে আমি মোবাইলটা আর বের করবো না। এটা মনে করেই মোবাইলটা পকেটে ঢুকিয়েছে যে আমি মোবাইলটা আর এখান থেকে বের করে দেখবো না যে আমাকে কে মেসেজ দিল, দিয়ে সে পড়তে বসেছে। তো বিজ্ঞানীরা বলছেন যে এই চিন্তা ভাবনাটাও তার ক্ষতি করে এবং তার মাথার উপরে একটা প্রেশার ক্রিয়েট করে এবং তার মনোযোগকে আরও বেশি এলোমেলো করে দেয়। এবং ওনারা দেখিয়েছেন যে একজন মানুষ যখন তার মোবাইল তার পকেটে রাখে অথবা টেবিলে রাখে, তখন তার মনোযোগ কেমন থাকে, আর একজন মানুষ যখন মোবাইলটাকে তার ঘরের বাইরে অন্য কোথাও রেখে চলে আসে, তখন তার মনোযোগ কেমন থাকে। মোবাইল যদি মানুষের আশেপাশে থাকে তাহলে মানুষের মনোযোগের লেভেল অনেক কম থাকে, আর এই মোবাইলটা যখন মানুষের ধরাছোঁয়ার বাহিরে থাকে, এক ঘর দুই ঘর পরে থাকে, তখন সেইখানে মনোযোগের লেভেলটা একটু হাই থাকে। এবং ওনারা এটাও দেখিয়েছেন যে একজন মানুষের গড় মনোযোগ 2004 সালে, বর্তমান কথা বলছে না, 2004 সালে একজন মানুষের গড় মনোযোগ ছিল 150 সেকেন্ড। 150 সেকেন্ড মানে 3 মিনিট। মানে আমরা 2004 সালে যদি একজন মানুষের গড় মনোযোগ ধরে রাখার পার্সেন্টেজ হয় 3 মিনিট, তাহলে আমাদের বর্তমান সময় 2026 সালে এসে মনোযোগ ধরে রাখায় আমাদের পার্সেন্টেজ হবে কত? 1 মিনিট বা 1 মিনিটেরও কম। এবং 2023 সালের একটা গবেষণায় দেখা গেছে যে মানুষের মনোযোগের মাত্রা হচ্ছে 47 সেকেন্ড বর্তমান সময়। মানে আমরা 47 সেকেন্ড পর্যন্ত নিজেদের মনোযোগ ধরে রাখতে পারি। 47 সেকেন্ড পরেই আমাদের মনোযোগ বর্তমান মোবাইলের কারণে এবং বর্তমান আধুনিক মিডিয়ার কারণে আমাদের মনোযোগগুলো এলোমেলো হয়ে যায়। এবং ওইখানে জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা একটা গবেষণা প্রকাশ করেছিল। সেই গবেষণায় তারা দেখিয়েছেন যে একজন মানুষ দিনে প্রায় 2600 বার ফোন টাচ করে। দিনে 2600 বার ফোন টাচ করে এবং ফোন আনলক করে 150 বার। তাহলে এই যে পুরো ব্যবসা, এই যে পুরো পৃথিবীর, আমি যদি বলি যে মোবাইল ব্যবসা থেকে নিয়ে শুরু করে মোবাইলে যা কিছু আছে, পুরো ব্যবসাটাই হচ্ছে আপনার সময় এবং আপনার মনোযোগের ব্যবসা। এই যে বিজ্ঞান, আমরা যে বলি বিজ্ঞপ্তি বা অ্যাডের যে ব্যবসা, এই অ্যাডের ব্যবসাটা কিসের ব্যবসা? এই অ্যাডের ব্যবসাটা হচ্ছে মনোযোগ কেড়ে নেওয়ার ব্যবসা। এই যে মোবাইলের ব্যবসা, এই মোবাইলের ব্যবসাটা কিসের ব্যবসা? ধরেন এই যে এখন স্যামসাং S26 আলট্রা বের হয়েছে, কিছুদিন আগে আইফোন 17 প্রো ম্যাক্স বের হয়েছিল।
আপনি কল্পনা করেন যার কাছে 16 Pro Max ছিল, যে 17 Pro Max-এ আপগ্রেড হয়েছেন, আপনি দুই ফোনের মাঝে কি পার্থক্য পেয়েছেন? কিছুই না। যে 25 ব্যবহার করতেন এবং 26-এ এখন এসেছেন, অথবা 21-এ ছিলেন এখন 25-এ এসেছেন, দুইটার মাঝে আপনি কি তফাৎ পেয়েছেন? এবং সেই তফাৎটাকে আপনি কোন কাজে ব্যবহার করতে পেরেছেন? কোনো কাজেই ব্যবহার করতে পারেন, বিশেষ কোনো কাজে ব্যবহার করা যায়নি। এখানে কি হয়েছে? জাস্ট তারা আপনার মনোযোগ এবং সময় দুইটাকে এমনভাবে কন্ট্রোল করেছে যে আপনি চিন্তা করতে পারেন না তাদের চিন্তার বাইরে। আপনি ওই মোবাইলটাকে ভালো মনে করেন যেই মোবাইলটাকে ইউটিউবাররা ভালো বলে। আপনি ওই পণ্যটাকেই যোগ্য এবং উপযুক্ত মনে করেন যেটার অ্যাড আপনার সামনে বেশি আসে। আপনি ওই, এমনকি রমজান মাসে আপনি ওই সেমাইটাই বেশি কিনবেন যেই সেমাইয়ের অ্যাড আপনার সামনে বেশি আসবে। রমজান মাসে আপনি ওই জামাটাই অর্ডার দিবেন অনলাইনে যেই জামাটার অ্যাড আপনার সামনে বেশি আসতেছে। তাহলে পুরো পৃথিবীটা আপনাকে নিয়ে ব্যবসা করছে আপনার সময় এবং আপনার মনোযোগের উপরে। সমস্যা হচ্ছে যে এই সময় এবং এই মনোযোগ কিভাবে বহির্বিশ্ব আপনার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, এটার কোনো ধারণা এবং এটার কোনো চিন্তা আপনার মাথায় কোনো সময় আসেনি, আর আপনি আনারও প্রয়োজন মনে করেননি। কেননা আপনি তো ভেবেছেন যে আমি 30 মিনিটে মাত্র একবার মোবাইলে হাত দিয়েছি, এটা আপনার কাছে কিছু না। কিন্তু 30 মিনিটে একবার মোবাইল হাত দিতে গিয়ে আপনি যে সারাদিনের 7 ঘন্টা সময় মোবাইলের পিছনে ব্যয় করেছেন সেটা নিয়ে আপনার কোনো ধারণাই নাই। এবং আপনি মোবাইলের যে অ্যাড দেখছেন এবং এই অ্যাডগুলো যখন আপনি দেখছেন তখন আপনার কাছে মনে হচ্ছে যে এটা ভালো পণ্য, একটা নতুন পণ্য। আপনি কোনো সময় এটা মনে করেননি যে এই অ্যাডগুলোর মাধ্যমে আপনার মনোযোগকে আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে। পুরো পৃথিবীর ব্যবসাটাই চলছে আপনার সময় এবং আপনার মনোযোগেও। এবং এই সময় এবং এই মনোযোগের ব্যবসায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? তৃতীয় ওয়ার্ল্ডের মানুষেরা, অথবা আমি যদি আরো নির্দিষ্ট করে বলি তাহলে পুরো দক্ষিণ এশিয়ার মুসলিম কান্ট্রিগুলো সবচেয়ে বেশি। এবং এই সময়ের অপব্যবহারের হার আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এটা আমাদের যা আছে তার চাইতে আরব কান্ট্রিগুলোতে আরো বেশি। মানে আমাদের দক্ষিণ এশিয়ার যে সমস্ত নন আরব মুসলিম কান্ট্রি বা অনারব মুসলিম কান্ট্রি, সেগুলোর মোবাইল ব্যবহার করার যে পার্সেন্টেজ, গেম খেলার যে পার্সেন্টেজ, এটার চাইতে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে আরব কান্ট্রিগুলোর যুবকদের, উঠতি বয়সের পোলাপানদের মোবাইল ব্যবহার করার আসক্তি অনেক ভয়ঙ্কর লেভেলে। তো এই জিনিসটার মাধ্যমে তারা আমাদের পুরো সমাজকে নিয়ন্ত্রণ করে রেখেছে এবং আমাদের সময়গুলোকে তাদের নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করছে। এখানে একজন লেখকের কথা না বললেই নয়, উনি হচ্ছেন নীল পোস্টম্যান। উনি আজ থেকে প্রায় 1970-এর দশকে উনি একটা বই লিখেছিলেন, অ্যামেজিং আওয়ারসেলফ টু ডেথ। যখন সর্বপ্রথম টিভি আবিষ্কার করা হলো এবং টিভি যখন মানুষের কাছে ছড়ানো শুরু হলো আমেরিকায়, তখন নীল পোস্টম্যান উনি ওনার এই বিখ্যাত বইটা লিখেছিলেন। উনি ওই বইয়ের মধ্যে বলেছিলেন যে মানুষ ধীরে ধীরে এই টিভির মাধ্যমে মৃত্যুর দিকে যাচ্ছে। আজকে শুধু আমরা আমাদের সময়গুলোকে ব্যবহার করে মৃত্যুর দিকে যাইনি, বরং আমরা আরো কয়েক ধাপ এগিয়ে গিয়ে আমরা মারা গেছি। মানে আমাদের বিবেক মারা গেছে, আমাদের সময় মারা গেছে, আমাদের মনোযোগ মারা গেছে, এবং সবকিছু মারা যাওয়ার পরে আমরা জম্বিতে পরিণত হয়েছি। জম্বি কি জিনিস? জম্বি হচ্ছে মানুষের, মানে আধুনিক বিশ্বের ধারণা অনুযায়ী জম্বি হচ্ছে মানুষের মারা যাওয়া একটা আকৃতি, যে মারা যাওয়ার পরে আবার জীবিত হয়ে আছে, কিন্তু তার কোনো বিবেক নাই, তার কোনো বুদ্ধি নাই, সে কোনো কিছু চিন্তা করতে পারে না। সে যদি সোজা হাঁটে তাহলে সোজাই হাঁটে, সে যদি ডানে হাঁটে তাহলে ডানেই হাঁটে, সে যদি গাড়ির সাথে বাড়ি খায় গাড়ির তলে পড়ে যায়, এটাতেও তার কোনো সমস্যা ফিল হয় না। আপনি দেখেন আমাদের যুবকদের অবস্থা সেম একই রকম। আমরা যখন রাস্তায় হাঁটছি তখন আমরা মোবাইল টিপতে টিপতে হাঁটছি, কে যে আমার ডানে আছে, কে যে আমার বামে আছে, কে যে আমার আঙ্কেল আর কে যে আমার শিক্ষক, এটাতে আমার কোনো পার্থক্য নাই। আমি যখন গাড়িতে উঠেছি, আমি একবার গাড়িতে উঠেছি ঢাকা মিরপুর 1-এ, কখন আমি ঘুরতে 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 এক জায়গা থেকে আর এক জায়গার আমার যে 2-3 ঘন্টার একটা দূরত্ব ছিল, আমি সেই 2-3 ঘন্টার দূরত্ব পার হয়ে গেছি মোবাইলের মধ্যে ব্যস্ত থেকে। তো আমি যেখানে বলতে চাচ্ছি যে আমার পুরো কথার মধ্যে কেন মোবাইলের কথাটা বারবার আসছে, আমি আপনাকে এটা বুঝাতে চাচ্ছি যে আপনার পুরো সময় যে জায়গায় অপচয় হচ্ছে সেটা মোবাইল, এর বাইরে আমাদের সময় অন্য কোথাও আসলে অপচয় হয় না। এবং পুঁজিবাদী সময় ব্যবস্থায় আমাদের সকলের সময় তারা কিনে নিয়েছে এবং নিয়ন্ত্রণ করে ফেলেছে। আপনি যদি এই জিনিসটাকে স্বীকার না করেন এবং আপনি যদি এই জিনিসটাকে কোনোভাবে মেনে না নেন, তাহলে আপনি কোনোদিন সামনের দিকে আগাতে পারবেন না। আপনার প্রথম ফাইট এবং আপনার প্রথম যুদ্ধ এবং আপনার জীবনের মূল লড়াই এখানেই শুরু হতে হবে।
আপনি কি মনে করছেন যে আমেরিকা হচ্ছে এখন বাংলাদেশের উপরে একটা বোমা ফেলবে, তারপর বাংলাদেশকে কবজা করে ফেলবে, সৌদি আরবের উপর একটা বোমা ফেলবে, সৌদি আরবকে কবজা করবে? না, এরকম কোনো বিষয় না। এরকম বিষয়ে আসার এখন পর্যন্ত সময় হয় নাই। কেন? যে এখন পর্যন্ত তারা আপনাকে মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারছে। এখানে আসলে ফেসবুক আমরা ব্যবহার করছি না, ফেসবুকের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে। কিসের যুদ্ধ? আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টাকে কেড়ে নেওয়ার যুদ্ধ চলছে। আমরা জীবনে যে সফল হব যে জিনিসটাকে ব্যবহার করে, সেই সফল হওয়ার মাধ্যমটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে যে বোমা মেরে। সেই বোমাটার নাম হচ্ছে কি? মোবাইল। সেই বোমাটার নাম কি? সোশ্যাল মিডিয়া। আপনাকে স্বীকারোক্তি দিতে হবে যে সোশ্যাল মিডিয়া না, সোশ্যাল মিডিয়া হচ্ছে টাইম কিলার। দেখেন, প্রত্যেক জিনিসকে যদি আপনি তার মূল নাম না দিতে পারেন, আপনি সেখান থেকে সতর্ক হতে পারবেন না। আমি মনে হয় বুঝাতে পারিনি। আপনি যদি সাপকে সাপ না মনে করেন, আপনি যদি মনে করেন ও সাপ সুন্দর, এর চামড়াটা অনেক জোড়া কাটা, দেখতে অনেক বিউটিফুল, চমৎকার, চিত্তাকর্ষক, দেখতে অনেক ভালো লাগছে, দিয়ে যদি আপনি আদর করতে চান, তাহলে কি হবে? সাপ আপনাকে উল্টা কামড় দিবে। তো আপনাকে বিশ্বাস করতে হবে যে সাপ কি? সাপ। আপনি যদি প্রত্যেক জিনিসকে তার সঠিক পরিচয় না দিতে পারেন, তাহলে ওই জিনিস আপনাকে পাল্টা আক্রমণ করবে। তাহলে সোশ্যাল মিডিয়াকে আপনাকে এই নামে আখ্যায়িত করতে হবে যে সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের টাইম কিলার, আমাদের সময়কে ধ্বংসকারী। এটা এই সঙ্গে আপনাকে দিতে হবে। আপনাকে মনে করতে হবে যে মোবাইলের মাধ্যমে আমাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে। মোবাইলের মাধ্যমে আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমাদের পরবর্তী বংশধরেরা, আমাদের পুরো জেনজি জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের মাধ্যমে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে এবং মেনে নিতে হবে। আপনি যদি এটা বিশ্বাস করতে না পারেন, আপনি যদি আপনার শত্রুকে শত্রু হিসেবে চিহ্নিত না করতে পারেন, তাহলে আপনি আপনার এই যুদ্ধে জয় করতে পারবেন না। একটা যুদ্ধে জয় লাভের সর্বপ্রথম স্ট্র্যাটেজি হচ্ছে শত্রুকে সেটা চিহ্নিত করা। তা আপনি আপনার শত্রুকে চিহ্নিত করেন। আপনি ভাবছেন আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন আমেরিকার বিরুদ্ধে, আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন ইরানের পক্ষে। আমি একটা একদম সত্য কথা তুলে ধরি। খুব আবেগ নিয়ে ইরানের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছে। এই স্ট্যাটাস দেওয়ার পরে কি করছে? ঘন্টার পর ঘন্টা ওই ফেসবুক স্ক্রল করছে। আবার কিছুক্ষণ পরে আবার একটু আবেগ এসেছে ইরান নিয়ে, তখন আবার ইরানের পক্ষে আর একটা স্ট্যাটাস দিচ্ছে। এটাই চলছে, এটাই যুদ্ধ। এই যুদ্ধে কিছু হবে না। এই আবেগের কোনো দাম নাই, এই আবেগের কোনো মূল্য নাই, এবং এই আবেগ দিয়ে আসলে কিছু অর্জন হবে না। এইগুলো দিয়ে শুধুমাত্র আমাদের সময়কে ধ্বংস করা হয়েছে, এবং আমরা ধীরে ধীরে এক ধ্বংসস্তূপে পরিণত হতে যাচ্ছি। আপনারা যারা 2005, 4, 3 এই সময়ে ছিলেন, তারা দেখেছেন যে আমাদের ওই সময়ের ছেলেরা হচ্ছে ক্রুসেড সিরিজ, অথবা বিভিন্ন গোয়েন্দা সিরিজ, অথবা রাকিব হাসানের গোয়েন্দা সিরিজ, অথবা কিশোর 3 গোয়েন্দা সিরিজ, অথবা বিভিন্ন বই পড়ে সময় কাটাতো, অথবা সায়েন্স ফিকশনের বই পড়ে সময় কাটাতো, অথবা পত্রিকা পড়ে সময় কাটাতো। আর এখনকার জেনারেশন, আপনি তাদের কাছে যান, তারা সব সময় মোবাইল ব্যবহার করছে। তো এইভাবে আমাদের জেনারেশন সময়কে ধ্বংস করার মাধ্যমে এবং পুঁজিবাদী যে সময়ের বিশ্বাস এবং ধারণা, এই বিশ্বাস এবং ধারণায় বিশ্বাসী হয়ে নিজেদের মূল্যবান জিনিসটাকে নষ্ট করে ফেলছে। এখান থেকে আমাদের ফিরে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটা বোঝার এবং জানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। লাস্টের একটা কথা, সেটা হচ্ছে যে এটা তো সারা বিশ্বের সময় কেন্দ্রিক ধারণা যে সময়কে কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে হবে। আর এক শ্রেণীর মানুষ ভাবছে যে সময় একদম সংক্ষিপ্ত, এটাকে আমাকে পূর্ণরূপে এনজয় করতে হবে। কেন আমি গেম খেলবো না? এটা তো আমার গেম খেলার সময়। কেন আমি পাবজি ফ্রি ফায়ার খেলবো না? এটা তো আমার পাবজি ফ্রি ফায়ার খেলার সময়। আমি কেন মোবাইল ব্যবহার করবো না? এটাই তো মোবাইল ব্যবহার করার সময়। আমি এখন S26 আলট্রা কিনবো না, তো আমি কখন S26 আলট্রা কিনে এইটার মজা নিব? আমাকে তো এখনই মজা নিতে হবে, কারণ আমি ইয়াং। এটা হচ্ছে বর্তমান পৃথিবীর ধারণা। কিন্তু এর বিপরীতে আসলে ইসলামের ধারণাটা কি? ইসলাম সবসময় যে জিনিসটা করে, বা ইসলাম সবসময় তার নিয়ম কানুনের ক্ষেত্রে যে জিনিসটাতে বিশ্বাস করে, সেটা হচ্ছে ইসলাম অলওয়েজ সামগ্রিক কল্যাণ। মানে কোন জিনিসে সামগ্রিক কল্যাণ হবে, এটা ইসলাম নির্ধারণ করে। সেটা যদি আমার আপনার কাছে সাময়িকভাবে খারাপ মনে হয় তাও। যেমন ধরেন, ইসলামের সামগ্রিক রুলস হচ্ছে যে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে তাকে হত্যা করতে হবে। ইসলামের সামগ্রিক রুলস হচ্ছে যে কেউ যদি কোনো কিশোরীকে ধর্ষণ করে, তাহলে তাকে হত্যা করে ফেলতে হবে। এখন আপনি যদি এই আইনটা বাস্তবায়ন করতে চান, তাহলে আপনার কাছে মনে হবে এটা একটা অসামাজিক আইন, এটা একটা অমানবিক আইন, এটা মনে হবে। কিন্তু দীর্ঘমেয়াদী এবং সামগ্রিক কল্যাণ বিবেচনা করলে এটার একটা বিশাল কল্যাণ আছে।
যেমন ধরেন ইসলাম গীবতকে নিষিদ্ধ করেছে। এখন আপনি যদি এই গীবত নিষিদ্ধ করার এই কথাটাকে আপনি যদি বর্তমান প্রিন্ট মিডিয়ায় নিয়ে আসেন, মানে নিউজ পেপারের সাথে নিয়ে আসেন, তাহলে আপনার মনে হবে যে নিউজ পেপার তো চলবেই না, কেননা নিউজ পেপারে তো শুধু গীবত হয়। এই ওর দোষ প্রকাশ করে, ওই ওর দোষ প্রকাশ করে, এই ওর বিরুদ্ধে কথা বলে, ওই ওর বিরুদ্ধে কথা বলে। তখন আপনার মনে হবে যে তাহলে নিউজ পেপার কিভাবে চলবে? ইসলাম তো একদম ব্যাকডেট, পিছনের দিকে ফিরে যাচ্ছে না। ইসলাম একজন দুইজন মানুষের কল্যাণ চিন্তা করে না, ইসলাম সবসময় কল্যাণ চিন্তা করে, সামগ্রিক কল্যাণ। ঠিক ওই রকম ইসলাম যখন সময়ের কথা বলেছে, তখন ইসলাম সামগ্রিক কল্যাণের কথা চিন্তা করেছে। ইসলামের কাছে সময় বলতে কি? ইসলামের কাছে সময় মানে মানুষের জন্য আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়। কিভাবে মানুষের জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত হচ্ছে সময়? আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে যা কিছু দিয়েছেন সবই হচ্ছে তার নিয়ামতের অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করা শুরু করো তাহলে তোমরা গুণে শেষ করতে পারবে না। মানে এইখানে আসমানের বৃষ্টি থেকে নিয়ে শুরু করে একটা ভুট্টার যে দানা আছে, একটা ধানের যে দানা আছে, একটা জবের যে দানা আছে, সেই দানা পর্যন্ত সকল কিছুই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আপনার যে গাড়ি আছে এবং আপনার যে ব্যবসা আছে, এই ব্যবসাটাও ইসলামের পরিভাষায় যদিও বা এটা আপনার উপার্জন করা, তথাপিও এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এখন আল্লাহ তাআলার এই নিয়ামতটাকে আপনি কখন ব্যবহার করেন বা কার মধ্যে থেকে ব্যবহার করেন? আপনি আল্লাহ তাআলার এই নিয়ামতটাকে ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আপনাকে যে জিনিসটা দিয়েছেন সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়েছেন। আপনি চিন্তা করেন, আপনার হাত আছে, আপনার পা আছে, আপনার মুখ আছে, আপনার পেট আছে, সবই আছে, কিন্তু আপনার রূহ এবং নাফসটা আপনার শরীরে নাই। সবই আছে, আপনার পুরো শরীর ঠিক আছে, কিন্তু আপনার নাফসটা আপনার শরীর থেকে বের হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি আমার শরীর থেকে বের হয়ে ওপরে আসমানের দিকে উঠে চলে গেলাম, ফেরেশতারা আমাকে কবজ করে নিয়ে চলে গেল। আপনি দেখতে পাচ্ছেন আপনার পুরো শরীর আপনার বাড়ির উঠোনে ঠিক রাখা আছে, আপনার সামনে তখন খাবার আছে, আপনি এই খাবারটা খেতে পারেন না। আপনার একটা গাড়ি আছে, মোটরসাইকেল আছে, আপনি সেই মোটরসাইকেলে, আপনার শরীর সুস্থ আছে কিন্তু তারপরেও আপনি উঠতে পারছেন না। কেন? আপনার সময় ফুরিয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা সকল নিয়ামতকে ব্যবহার করার এবং উপভোগ করার জন্য যে জিনিসটা দিয়েছেন সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হচ্ছে সময়। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, সকল মানুষের জন্য আমি একটা নির্দিষ্ট সময়সীমা দিয়েছি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সময় চলে আসলে 1 মিনিট দেরি হবে না, আর 1 মিনিট আগেও সময় পুরাবে না। যেমন আল্লাহ তাআলা বলছেন যে হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাযা আজালা, উনি যখন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন তখন তিনি তোমাদেরকে সময় দিয়েছেন। মানে জীবনটা কি? জীবনটা হচ্ছে সময়। তাহলে সকল নিয়ামতকে উপভোগ করার মাধ্যম যদি সময় হয়, তাহলে সময়টা কত বড় নিয়ামত! আমি বোঝাতে পারিনি এই কথা। সকল নিয়ামতকে উপভোগ করার মাধ্যম যদি সময় হয়, তাহলে সময়টা কত বড় নিয়ামত! সময়টা হচ্ছে একটা বিশাল নিয়ামত। তো আল্লাহ তাআলা মানুষের কাছে তার সকল নিয়ামতের মানে পাই পাই করে হিসাব নিবেন, উনি কোথাও মানুষকে বিন্দু মাত্র ছাড় দিবেন না। তাহলে মহান আল্লাহ তাআলা সময়ের নিয়ামতের ক্ষেত্রেও মানুষকে কি দিবেন না? ছাড় দিবেন না। তাহলে সময়ের ব্যাপারে ইসলামের সবচেয়ে বড় ধারণা হচ্ছে সময় আল্লাহ প্রদত্ত নিয়ামত এবং এইটার হিসাব আল্লাহ তাআলা নিবে। আর আল্লাহ তাআলা যখন কোনো কিছুর হিসাব নেয় তখন সেখানে মানদণ্ড দাঁড়ায় এইটা যে আমি ওই নিয়ামতকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা আমাদের সময়কে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো না। মানে এইখানে টাইম ইজ মানি, এই স্লোগান ইসলামের সম্পূর্ণ বিরোধী স্লোগান। কেননা ইসলামে টাইম ইজ মানি না, ইসলামে হচ্ছে সময়টা একটা নিয়ামত। এই সময় ব্যবহার করে আপনি ইচ্ছা মতো টাকা উপার্জন করতে পারবেন না, আর এই সময়টাকে আপনি ইচ্ছা মতো খরচও করতে পারবেন না। আপনি দুটাই ইচ্ছা মতো করতে পারবেন না, দুটার লিমিটেশন আছে। যেমন ধরেন যে কোটি কোটি টাকা উপার্জন করছে, তাকে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছে যে ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কুন, যে তোমার আত্মার তোমার উপর হক আছে এবং তোমার পরিবারের তোমার উপর হক আছে। মানে তুমি সারাদিন রাত 3টা-4টা পর্যন্ত ফ্রিল্যান্সিং করে কোটি কোটি টাকা উপার্জন করবে না, এটা বৈধ না। শরীরকে হক দিতে হবে। ও জাআলনা লাইলা লিবাসা, আমরা রাতকে ঘুমের জন্য করেছি। তাহলে ইসলাম প্রথমত এই থিওরিতে বিশ্বাস করে না যে আপনি আনলিমিটেড টাকা উপার্জন করবেন আনলিমিটেড সময়কে ব্যয় করে।
আর দ্বিতীয় যে জিনিসটা ইসলাম বিশ্বাস করে না সেটা হচ্ছে যে আমার সময়, আমি এখন মৌজ করি, মাস্তি করি, 2 দিনের দুনিয়া, ফুর্তি করব, খাবো, এই থিওরি ইসলামের সাথে যায় না। কেন? সময়টা হচ্ছে ইসলামে আল্লাহ তাআলার নিয়ামত, আর নিয়ামত ইচ্ছা মতো ব্যবহার করা যায় না। এটা হচ্ছে ইসলামের সময় কেন্দ্রিক প্রথম ধারণা। আর ইসলামের সময় কেন্দ্রিক দ্বিতীয় ধারণা কি? ইসলামের সময় কেন্দ্রিক দ্বিতীয় ধারণা হচ্ছে যে আল্লাহ তাআলার প্রতি ইঞ্চি প্রতি সেকেন্ড সময়ের আল্লাহ তাআলা হিসাব নেবেন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفنى। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাজুলু কদম আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন উমরিহি ফিমা আফনা, যে কিয়ামতের দিন একজন মানুষ 1 সেকেন্ডও, 1 পাও সামনে এগোতে পারবে না, 1 পদক্ষেপও সামনে এগিয়ে যেতে পারবে না, যতক্ষণ না সে হিসাব দেয় আন উমরিহি ফিমা আফনা, যে সে তার সময়কে কোন কাজে ব্যবহার করেছে। তাহলে সময় হচ্ছে জবাবদিহিতার জায়গা। ইসলামে বা একজন মুসলিমকে এটা মনে করতে হবে যে আমাকে সময়ের জন্য, সময় ব্যয় করার জন্য আল্লাহ তাআলার সামনে প্রশ্নের সম্মুখীন হতে হবে। মানে আমি যে ইচ্ছা মতো ফ্রি ফায়ার খেলছি, আমি একজন মুসলিম হওয়ার পর ইচ্ছা মতো ফ্রি ফায়ার খেলার অধিকার রাখি না। আমি একজন মুসলিম হওয়ার পরে, মানে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে ঘন্টার পর ঘন্টা ফেসবুক স্ক্রল করার অধিকার রাখি না। এটা ঈমান পরিপন্থী কাজ। মানে আপনার ঈমান যদি ঠিকঠাক থাকে, বহল থাকে, তাহলে আপনাকে এটাও জানতে হবে যে আমাকে প্রতি সেকেন্ড সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাহলে আমাকে যদি প্রতি সেকেন্ড সময় আল্লাহর কাছে দিতে হয়, তাহলে যে প্রতি সেকেন্ড সময়ের হিসাব আল্লাহর কাছে দিবে সে কিভাবে ঘন্টার পর ঘন্টা পাবজি খেলতে পারে? পারে না। সাংঘর্ষিক বিষয়, দুইটা সম্পূর্ণ সাংঘর্ষিক বিষয়। মানে আমি যদি আখিরাতের উপরে বিশ্বাস রাখি, তাহলে আমাকে এই বিশ্বাসও রাখতে হবে, মানে আমি যদি মরণে বিশ্বাস রাখি, আর আমি যদি কিয়ামত দিবসে বিশ্বাস রাখি, তাহলে আমাকে এটাও বিশ্বাস রাখতে হবে যে আমি আমার পাবজি এবং ফ্রি ফায়ার খেলার, ফেসবুক, ইউটিউব এবং নেটফ্লিক্সে ভিডিও দেখার, যদি 1 ঘন্টারও একটা মুভি দেখে থাকেন, তাহলে ওই 1 ঘন্টার মুভিরও হিসাব আল্লাহ তাআলার কাছে আপনাকে দিতে হবে। যদি টিকটকে 60 সেকেন্ড কেন 30 সেকেন্ডের একটা ভিডিও আপনি দেখে থাকেন, চোখের সামনে দিয়ে একবার অতিক্রম হয়ে থাকে, তাহলে ওই 5 সেকেন্ড ভিডিওর হিসাব মহান আল্লাহ তাআলার কাছে আপনাকে দিতে হবে। কেননা সময় আল্লাহ তাআলার দেওয়া মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটা নিয়ামত। আপনি এটাকে আপনার ইচ্ছা মতো ব্যয় করতে পারেন। শুধু এই একটা ধারণা যদি, শুধুমাত্র এই একটা ধারণা যদি আমরা আমাদের যুব সমাজদের মাঝে ইনপুট করতে পারি, বুঝাতে পারি, তাদেরকে দিতে পারি, তাহলে আমাদের সমাজের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে যুবকদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। মানুষ 2টা জিনিস সবচেয়ে বেশি ধোঁকার মধ্যে আছে। একটা হচ্ছে তার সুস্বাস্থ্য, আর একটা হচ্ছে তার ভালো সময়। আমাদের যুবকদের এই সময়টা হচ্ছে ভালো সময়, আর আমরা এই ভালো সময়ে ধোঁকার মধ্যে আছি। পুরো সময়টা খেলাধুলা, হয় ক্রিকেট খেলি, না হলে ক্রিকেট খেলা দেখি, হয় ফুটবল খেলি, না হলে ফুটবল খেলা দেখি। যদি এগুলোর কোনোটাই না করা যায় তাহলে মোবাইল চালাই, যদি মোবাইল না চালানো যায় তাহলে নেটফ্লিক্সে মুভি দেখি, যদি মুভিও না দেখা যায় তাহলে টিভি দেখি, যদি তাও না করা যায় তাহলে বন্ধুদের সাথে গল্প করে সময় ব্যয় করি। কিন্তু আমাদের মূল লক্ষ্য হয়ে গেছে যে কোনো মূল্যে সময় পার করতে হবে। এবং এটা এত ভয়ঙ্কর পর্যায়ে গেছে জানেন, যে রমাজান মাস চলছে, রমাজান মাসে আচ্ছা এখন ইফতারের কত মিনিট বাকি আছে? ও 8 মিনিট, যে 8 মিনিট, ও এখনো 8 মিনিট, আর একটু ভিডিও দেখি। আমরা এটা করি। একজন আরেকজনকে বলে যে একটু মোবাইল দেখ, তাহলে সময় পার হয়ে যাবে। মানে রমজানের মতো, রমজান মাসে সিয়ামের মতো একটা ইবাদতের যে সময়, সেই সময় আমরা অহেতুক কাজে পার করাতে বিন্দু মাত্র চিন্তা ভাবনা করি না। সম্মানিত উপস্থিতি, আমাদের মুসলিম হওয়ার কারণে এই বিশ্বাসী হতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা যখন কোনো কিছুর কসম খান, তখন আল্লাহ তাআলা যখন কোনো কিছুর কসম কোরআনের মধ্যে খেয়েছেন বা উঠিয়েছেন উনি কসম, তখন সেটার উদ্দেশ্য হয় ওই জিনিসের গুরুত্ব বোঝানো। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কখনো কসম খেয়েছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম। কখনো তিনি খেয়েছেন ওয়াল ফাজরি, সকালের কসম। কখনো উনি খেয়েছেন কি ওয়াল আসর, সময়ের কসম। কখনো উনি খেয়েছেন ওয়াদ-দুহা, দুপুরের কসম। তাহলে আল্লাহ তাআলা সময়ে শপথ করেছেন। মানে সময় আল্লাহ তাআলার কাছে অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস।
এই জন্য আমাদেরকে সময়ের ক্ষেত্রে সতর্ক হতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আমাদের সময়কে কোথায় ব্যবহার করছি। আমাদেরকে এটা জানতে হবে, এটা ভাবতে হবে যে আমরা সময়কে কিভাবে ব্যবহার করলাম। সময় আপনার নিজের নয়। সময় পুঁজিবাদী বিশ্ব, পুঁজিবাদী সময় ব্যবস্থাপনা যেভাবে সময়কে শুধুমাত্র আপনার নিজের করে দিয়েছে, যেটা আপনি যেভাবে খুশি ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, এই ধারণা ভুল ধারণা। আমাদেরকে ধারণা থেকে বের হয়ে আসতে হবে এবং মনে করতে হবে সময় আল্লাহ তাআলার দেওয়া আমানত। আল্লাহ তাআলা আমাদের প্রতি সেকেন্ড সময়ের হিসাব নেবেন। সুতরাং আমরা জেনে বুঝে সময়কে ব্যয় করব এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করার চেয়ে বড় ট্রেনিং পিরিয়ড হচ্ছে এই রমাজান মাস। রমাজান মানুষকে শেখায় যে কিভাবে সময় ব্যয় করতে হয়। রমাজান মানুষকে শেখায় কিভাবে নিজেদের সময়কে কাজে লাগাতে হয়, কিভাবে সকালবেলা উঠতে হয়, কিভাবে দ্রুত ঘুমিয়ে যেতে হয়। এগুলো রমাজান মাস আমাদেরকে শেখায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাজান মাসে এই সময়ের মূল্য বোঝার এবং সময়কে সঠিক কাজে লাগিয়ে বিশ্বের এই প্রতিযোগিতায় সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক এবং আমাদের জেনারেশনকে সময় অপচয়ের এই ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।